নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ বিশ্বাস। আমার স্টাডি মেলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। আজকে তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে দ্য হরপ্পান সিভিলাইজেশন। সেটা হচ্ছে আইসিএসসি বোর্ডের ক্লাস 9। তোমাদের সামনেই ফার্স্ট সেমিস্টারের এক্সাম আছে তোমাদের সবার, তাই ভাবলাম আমি তোমাদের জন্য হিস্ট্রি সাবজেক্টের প্রথম যে তোমাদের যে চ্যাপ্টারটা পড়ে দ্য ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন, সেই ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন সম্পর্কে আজকে তোমাদের আমি ক্লাসটা নিব। একটা ভিডিওতে হবে না, কয়েকটা ভিডিও লাগবে, কিন্তু আজ ফার্স্ট ভিডিও এটাই হবে তোমাদের ব্রোঞ্জ এজ সিভিলাইজেশনের জন্য। তাহলে চলো বেশি কথা না বলে আমরা ডাইরেক্ট টপিকে নেমে পড়ি। তাহলে দেখো প্রথমে কি বলছে, ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন। ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন মানে যেই সিভিলাইজেশনটা ব্রোঞ্জ ব্রোঞ্জ মেটালটা ইউজ করত ইউজ করতো সেই সিভিলাইজেশনটার নাম হচ্ছে ব্রোঞ্জ সিভিলাইজেশন। এরকম অনেক সিভিলাইজেশন আছে। ব্রোঞ্জ কিভাবে আমরা ব্যবহার করা শিখলাম, ব্রোঞ্জ এন্ড সিভিলাইজেশন কিভাবে আসলো, আমরা কিভাবে ব্যবহার করা শিখলাম। তোমরা সবাই জানো প্রথমে মানুষ কি ব্যবহার করতো, স্টোন ইউজ করতো। চালকোলিথিক, পেলিওলিথিক, মেসোলিথিক, চালকোলিথিক পিরিয়ডে সেখানে মানুষ কি ব্যবহার করা শিখলো, স্টোন ব্যবহার করা শিখতো। মানে পাথর কিভাবে ব্যবহার করে সেগুলোকে কি করে হাতিয়ার তৈরি করা যায়, অর্থাৎ ওপেন্স টুলস তৈরি করা যায়, সেগুলা ব্যবহার করা শিখলো। তার ধীরে 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 দেখুন মানুষ স্টোন ব্যবহার করা শিখলো, ধীরে ধীরে মানুষ মেটালও শিখে গেল। ধাতু ব্যবহার করছে, মেটালের বাংলা অর্থ হচ্ছে ধাতু। ধাতু ব্যবহার করা শিখে গেল। তার প্রথমে স্টোন শিখলো, তারপরে ধীরে ধীরে মানুষ মেটাল ব্যবহার করা শিখলো। তা যখন মেটাল ব্যবহার করা শিখলো, মানুষ দেখলো মেটালের মধ্যে তো স্টোনের থেকেও বেশি সুবিধা। কি সুবিধা? মোর ডিউরেবল, তাই না? স্টোন কি তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে বা তাড়াতাড়ি ভেঙে যেতে পারে, আর মানে স্টোন দিয়ে একটা ওয়েপেন্স তৈরি করা একটু টাফ, কিন্তু মেটাল দিয়ে খুব তাড়াতাড়ি তৈরি করে যাচ্ছে। তো ওই জন্য মোর ডিউরেবল হয়ে গেল মেটাল। এবং মেকিং ভ্যারাইটি অফ টুলস। তারপরে কি দেখলো, মেকিং ভ্যারাইটি অফ টুলস। স্টোন দিয়ে তো ভ্যারাইটি অফ টুলস তৈরি করা যাবে না, যাবে কি? স্টোন দিয়ে যে কোনো একটা টুলস তৈরি করতে অনেক সময় লাগে আর অনেক এক্সপার্টিস প্রয়োজন পড়ে। মেটালে সেটা অতটা হয়তো প্রয়োজন পড়ে না। তাই জন্য মেকিং ভ্যারাইটি অফ টুলস, নানা রকম ভ্যারাইটি অফ টুলস তৈরি করতে শুরু করে দিল। এরকম কি হচ্ছে, ইমপ্লিমেন্ট অ্যান্ড ওপেন্স, এবং তারপরে নানা রকম ওয়েপেন্স তৈরি করতে শুরু করে দিল। তাহলে বুঝতে পারছো কেন মানুষ স্টোনের থেকে মেটাল ইউজ করতে বেশি প্রেফার করতো। কারণ এটা মোর ডিউরেবল ছিল, এটা অনেকদিন টিকে থাকতো। দ্বিতীয় হচ্ছে মেকিং ভ্যারাইটি অফ টুলস, নানা রকম টুলস ইউজ করা, নানা রকম টুলে ওটাকে ব্যবহার করা যেত, যেরকম যা খুশি কাঁচি, তারপরে কুড়াল মানে এক্স। তারপরে ইমপ্লিমেন্ট অফ ওপেন্স, যে কোনো ওপেন্সে ওটাকে ইমপ্লিমেন্ট করা যেত। তাহলে ধীরে ধীরে মানুষ স্টোন থেকে মেটালে ব্যবহার করে শিখে গেল। তার কারণ এই স্টোন মেটালস এর মধ্যে এই বিষয়গুলো ওদের ফায়দা পেত। এবার ফার্স্ট যে মেটালটা মানুষ ডিসকভার করলো, ফার্স্ট মেটাল ডিসকভার্ড ইজ কপার। কপার কপারের বাংলা অর্থ হচ্ছে তামা। তা ফার্স্ট যেই মেটালটা মানুষ ব্যবহার শিখলো, সেই মেটালটার নাম হচ্ছে কপার। কপার ইউজ করা শিখে গেল। কিন্তু শুধু যে যখন কপার ইউজ হয়ে গেল, তারপরে কি শুধু মানুষ স্টোনের যে ব্যবহার করতো ওটা কি ছেড়ে দিল? না, মানুষ স্টোনেরও যেমন ব্যবহার করতো, সাথে সাথে কপারেরও ব্যবহার করতো। যেমন দেখো আগেকার দিনে, মানে আগেকার দিনে বলতে আজ থেকে ধরো 10-15 বছর আগেও মানুষ কিপ্যাড আলা মোবাইল ইউজ করতো, তাই না? কিপ্যাড আলা, যেটার মধ্যে কিপ্যাড নাম্বার দেওয়া থাকলে নাম্বার টিপে টিপে ফোন করতে হতো। আর এখন মানুষ কি ব্যবহার করে? এখন স্মার্টফোন ইউজ করে। তাহলে যারা এখন স্মার্টফোন ইউজ করে তারা কিপ্যাড ফোন কি আর ইউজ হয় না? না, ওটাও ইউজ হয়। দেখো অনেকে দেখবা যারা বয়স্ক আছে, যারা হয়তো স্মার্টফোন ইউজ করতে পারে না, তারা কি ইউজ করে? তারা কিপ্যাড আলা ফোন ইউজ করে। তেমনি যখন মেটাল ইউজ করা আমরা শিখে গেলাম বা কপার ডিসকভার করে ফেললাম, তার মানে এই নয় যে আমরা স্টোন টুলস ব্যবহার করে ছেড়ে দিয়েছি। স্টোন টুলের সাথে সাথে আমরা মেটালটাকেও ব্যবহার করতাম। ওই জন্য দেখো লং টাইম স্টোন অ্যান্ড কপার ইউজেস হতো। স্টোনের টুলসও যেমন ব্যবহার করতাম, তারপরে কপার টুলসও তেমনি আমরা ব্যবহার করতাম। স্টোন অ্যান্ড টুলস দুইটাকে আমরা ব্যবহার করতাম। এইবার চলে এসেছি চালকোলিথিক পিরিয়ড। চালকোলিথিক পিরিয়ড হচ্ছে সেই পিরিয়ড যে পিরিয়ডে মানুষ স্টোন প্লাস কপার দুইটাই ইউজ করেছে। স্টোন ইউজ করেছে প্লাস কপার টুলস ইউজ করেছে। অর্থাৎ স্টোন আর কপার টুলস যখন মানুষ দুইটা জিনিসটাকেই ব্যবহার করেছে, তখন যেই পিরিয়ডটা, সেই পিরিয়ডটাকে বলা হচ্ছে চালকোলিথিক পিরিয়ড। ঠিকই দেখো তোমাদের এই বইয়ের মধ্যে কি বলা আছে, দ্য পিরিয়ড হোয়েন ম্যান ইউজড বোথ স্টোন অ্যান্ড কপার টুলস ইজ নো অ্যাজ চালকোলিথিক পিরিয়ড। সেটা হচ্ছে যেই পিরিয়ডে মানুষরা স্টোন অ্যান্ড কপার দুটো টুলসই ব্যবহার করতো, সেই পিরিয়ডটা হচ্ছে চালকোলিথিক পিরিয়ড।
ঠিক আছে, এবার চালকোলিথিক পিরিয়ড হয়ে গেল। তাই তারপরে আমরা স্টোন আর কপাল দুটোটি ইউজ করতে আমরা এখন শুরু করি। এইবার ধীরে 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 মানুষ আর্ট অফ মিক্সিং শিখলো, অর্থাৎ দুটো মেটালকে একসাথে মিক্স করে এটা আরেকটি মেটাল তৈরি করা, সেটাকে বলা হচ্ছে আর্ট অফ মিক্সিং। আর্ট অফ মিক্সিং আর্ট অফ মিক্সিং এ কি বলছে, ব্রোঞ্জ, আমরা তখন কি তৈরি করা শিখে গেলাম, ব্রোঞ্জ তৈরি করা শিখে গেলাম। হাউ টু মেকিং ব্রোঞ্জ কপার তার সাথে টিন বা জিঙ্ক যদি মিক্সিং করে দিই তাহলেই তৈরি হয়ে যায় ব্রোঞ্জ। প্রথমে কপার নিলাম, তারপরে কপারের সঙ্গে টিন অ্যাড করলাম বা জিঙ্ক অ্যাড করলাম, কপারের সঙ্গে টিন বা জিঙ্ক অ্যাড করলে তৈরি হয়ে যাচ্ছে ব্রোঞ্জ। তাহলে আর্ট অফ মিক্সিং তার মানে কি, দুটো মেটাল একসঙ্গে ধরো মেল্টিং করে বা গলিয়ে তার সঙ্গে আরেকটি মেটাল অ্যাড করে এটাকে মিক্সিং করে তৈরি হয়ে যায় একটা নতুন মেটাল, সেই নতুন মেটালটার নাম হচ্ছে ব্রোঞ্জ। এবার দেখো কেন ব্রোঞ্জ কেন ব্যবহার করে শিখলাম, বা ব্রোঞ্জ ব্যবহার করলে কেন আমরা ব্রোঞ্জকে খুব ফায়দা পেলাম, কি ফায়দা পেলাম ব্রোঞ্জকে ব্যবহার করে, হার্ডার, কপারের থেকে শক্ত ব্রোঞ্জ, তাই না? ব্রোঞ্জ কি হয়, কপারের থেকে শক্ত হয়। মোর ডাকটাইল কথাটা হচ্ছে নমনীয় অর্থ কথা হচ্ছে যে ব্রোঞ্জকে আমরা যেরকম খুশি সেইভাবে ফ্রেম করতে পারতাম। ধরো ব্রোঞ্জকে একটা থালা, ব্রোঞ্জের থালা, ব্রোঞ্জের বাটি, ব্রোঞ্জের গ্লাস যেরকম খুশি বানাতে পারতাম, যেটা কপারের ক্ষেত্রে অতটাও হতো না, কিন্তু ব্রোঞ্জের ক্ষেত্রে ওই জন্য হতো। ওই জন্য বলছে মোর ডাকটাইল, নমনীয় ছিল। এবার মোর সুইটেবল ম্যানুফ্যাকচার এবং মোর সুইটেবল ফর ম্যানুফ্যাকচার, মানে ব্রোঞ্জের কোনো কিছু জিনিস তৈরি করতে খুব তাড়াতাড়ি সুবিধা হয় বা খুব সুইটেবল, ফটাফট তৈরি করা যায়। ওই জন্য মোর সুইটেবল অফ টুলস অ্যান্ড ওপেন্স, মানে যে কোনো ওপেন্স তৈরি করতে ব্রোঞ্জের খুব সুবিধা হয় কপারের থেকে। তাহলে বুঝতে পারলে তিনটা জিনিস কি, হার্ডার শক্ত হয় কপারের থেকে, মোর ডাকটাইল নমনীয় হয়, যেমন খুশি ওটাকে টুলসের ফ্রেমে তৈরি করা যায়। তৃতীয় হচ্ছে মোর সুইটেবল ম্যানুফ্যাকচার অফ টুলস ওপেন্স, মানে যে কোনো অস্ত্র তৈরি করতে বা যে কোনো ওপেন্স তৈরি করতে খুব সুইটেবল কপারের। ঠিক আছে, এবার তো তৈরি হয়ে গেল, এই যে তৈরি হয়ে গেল ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন। দেখো ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন, যে আমাদের সারা পৃথিবীতে 4টা ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন পাওয়া যাচ্ছে। ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন কথার অর্থ হচ্ছে মানে ব্রোঞ্জ ইউজ করে যে সিভিলাইজেশনটা তৈরি হয়েছে, মানে অর্থাৎ যেই সিভিলাইজেশনটা ব্রোঞ্জ মেটালটা ইউজ করতে জানতো, সেই সিভিলাইজেশনটাকে বলা হয়, সেই সিভিলাইজেশনগুলোকে বলা হয় ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন। কি কি ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন? আজ থেকে কত সালে হয়েছে, 2500 BC, বিফোর খ্রিস্ট। ঠিক আছে, 4টা ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন দেখা গেছে, 4 কি কি, একটা হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন, একটা হচ্ছে মেসোপটেমিয়ান সিভিলাইজেশন, একটা হচ্ছে চাইনিজ সিভিলাইজেশন, একটা হচ্ছে ইজিপ্টিয়ান সিভিলাইজেশন। ঠিক আছে, এই 4টাই কিন্তু ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন। হরপ্পান সিভিলাইজেশন যেমন ব্রোঞ্জ ব্যবহার করতে জানতো, ইউজ করতে জানতো, মেসোপটেমিয়ান সিভিলাইজেশন ব্রোঞ্জ ইউজ করতে জানতো, চাইনিজ সিভিলাইজেশন ব্রোঞ্জ ইউজ করতে জানতো, তেমনি ইজিপ্টিয়ান সিভিলাইজেশন ব্রোঞ্জ ইউজ করতে জানতো। তাহলে বুঝতে পারছো 4টা সিভিলাইজেশন আমরা দেখতে পারলাম। তাহলে দেখি এবার প্রথমে দেখি হরপ্পান সিভিলাইজেশন। তাহলে হরপ্পান সিভিলাইজেশনটা কোথায় প্রথমে কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া গেছিল, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, ভারতের উত্তর পশ্চিম অংশ, অর্থাৎ নর্থ মানে কাশ্মীর থেকে পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, এই যে এই সাইডটা নর্থ ওয়েস্ট, উপরের এই সাইডটা ওই ভারতের নর্থ ওয়েস্ট ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, এবং পাকিস্তানের ওই সাইডগুলোর মধ্যে পাওয়া গেছিল এই হরপ্পান সিভিলাইজেশনের টুলস, মানে হরপ্পান সিভিলাইজেশনের সাইটগুলো পাওয়া গেছে। মেসোপটেমিয়ান সিভিলাইজেশন এটা কোথায় পাওয়া গেছিল, মেসোপটেমিয়ান সিভিলাইজেশন পাওয়া গেছে ব্যাংক অফ রিভার অ্যান্ড ইউফ্রেটাস অ্যান্ড টাইগ্রিস, মানে ইউফ্রেটাস নদী এবং টাইগ্রিস নদীর আশেপাশে যেই সিভিলাইজেশনটা পাওয়া গেছে, সেই সিভিলাইজেশনের নাম হচ্ছে মেসোপটেমিয়ান সিভিলাইজেশন। ঠিক আছে, টাইগ্রিস নদী এবং ইউফ্রেটাস নদীর আশেপাশে যেই সিভিলাইজেশনটা পাওয়া গেছে। আরেকটা আছে চাইনিজ সিভিলাইজেশন। চাইনিজ সিভিলাইজেশন কোথায় পাওয়া গেছে, ওয়াংহো রিভার অ্যান্ড ইয়েংতাস রিভার, ওয়াংহো রিভার ইয়েংতাস রিভার যে ভ্যালিতে যেই সিভিলাইজেশনটা পাওয়া গেছে বা সিভিলাইজেশন সাইটগুলো পাওয়া গেছে, সেই সিভিলাইজেশন সাইটটার নাম হচ্ছে বা সেই সিভিলাইজেশনটার নাম হচ্ছে চাইনিজ সিভিলাইজেশন। আরেকটা হচ্ছে ইজিপ্টিয়ান সিভিলাইজেশন, মিশর বলি না, যেটাকে আমরা বাংলায় বলি মিশর, যেটা ইংরেজিতে বলা হয় ইজিপ্ট। ইজিপ্টিয়ান সিভিলাইজেশন কোথায় পাওয়া যাচ্ছে, ব্যাংক অফ নীল রিভার। তোমরা সবাই আমরা কম বয়সে পড়েছিলাম মিশরকে নীল নদের দান বলে, তাই না? তো ওই যে নীল বা নাইল রিভারের আশেপাশে যেই সিভিলাইজেশনটা পাওয়া গেছে, সেই সিভিলাইজেশনের নাম হচ্ছে ইজিপ্টিয়ান সিভিলাইজেশন। তাহলে তোমাদের মাথায় ক্লিয়ার, তাহলে 4টা সিভিলাইজেশন ব্রোঞ্জ এন্ড সিভিলাইজেশন, একটা হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন, একটা হচ্ছে তোমার
মেসোপটেমিয়ান সিভিলাইজেশন, একটা আছে চাইনিজ সিভিলাইজেশন, একটা আছে ইজিপ্টিয়ান সিভিলাইজেশন। ঠিক আছে, হরপ্পান সিভিলাইজেশন পাওয়া গেল নর্থ ইস্ট ইন্ডিয়ান পাঞ্জাব, তারপরে হচ্ছে মেসোপটেমিয়ান সিভিলাইজেশন ইউফ্রেটিস এন্ড টাইগ্রিস নদীর তীরে, তারপর চাইনিজ সিভিলাইজেশন পাওয়া গেল হুয়াংহো ইয়াংতাস রিভারের ওখানে, এবং ইজিপ্টিয়ান সিভিলাইজেশন পাওয়া গেল নাইল রিভারের আশেপাশে সিভিলাইজেশনটা পাওয়া গেল। ঠিক আছে, এইবার আমরা এর দেখব যে হরপ্পান সিভিলাইজেশন সম্পর্কে। ঠিক আছে, ফার্স্ট সিভিলাইজেশন নর্থ ওয়েস্ট রিজিয়ন ইন্ডিয়া সাবকন্টিনেন্ট। প্রথম যে সিভিলাইজেশনটা ভারতের উত্তর পশ্চিমাংশ অর্থাৎ নর্থ ওয়েস্ট রিজিয়নে ডিসকভার করা হলো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে, অর্থাৎ সেই সিভিলাইজেশনের নাম হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন। ঠিক আছে, ফার্স্ট সিভিলাইজেশন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে প্রথম যে ব্রোঞ্জ এজ সিভিলাইজেশনটাকে এমার্জ করেছিল সেই সিভিলাইজেশনের নাম হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন। কেন এটাকে হরপ্পান সাইট, মানে যে এই সিভিলাইজেশনটা কবে ডিসকভার করা হয়েছে, কত সালে? 1921। বলা যায় 1921 ওয়েস্ট পাঞ্জাব অফ পাকিস্তান, মানে অর্থাৎ ভারতের যদি এই অংশটাকে দেখি আমরা, ঠিক এই অংশটার মধ্যেই এই সিভিলাইজেশনটা পাওয়া গেছিল। তখন তো আর ভারত পাকিস্তান আলাদা ছিল না, এই জায়গাটার অংশ, এই জায়গাটার মধ্যে সেই সিভিলাইজেশনটা পাওয়া যায়, ওয়েস্ট পাঞ্জাব অফ পাকিস্তান। এবার এই সিভিলাইজেশনটাকে, হরপ্পান সিভিলাইজেশনটাকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনও বলা হয়। কেন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলা হয়? তার কারণ এই সিভিলাইজেশনটা ইন্দাস রিভারের আশেপাশে পাওয়া গিয়েছে। এখান থেকে সবাই জানো এখান থেকে কি রিভার গিয়েছে? ইন্দাস রিভার। তো সেই জন্য ইন্দাস রিভারের আশেপাশে এই সিভিলাইজেশনটা পাওয়ার জন্য এই সিভিলাইজেশনটা আরেকটি নাম হয় ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ওই জন্য দেখা যাচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। কেন নাম হয়েছে? সাম অফ ইম্পর্টেন্ট সাইট এক্সাভেটেড ফার্স্ট ভ্যালি অফ দ্য ইন্দাস রিভার। কিছু কিছু সাইট সেটা ইন্দাস রিভারের আশেপাশে ডিসকভার করা হয়েছে বা মানে যখন মাটি খোঁড়া হয়েছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের আশেপাশে, তখন দেখা যাচ্ছে এই কিছু কিছু জিনিস পাওয়া গেছে মাটি খুঁড়ে। তো ওই জন্য ওই সিভিলাইজেশনের নাম হয়েছে হরপ্পান সিভিলাইজেশনের আরেকটি নাম, অ্যানাদার নেম ইজ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এইবার দেখো ইম্পর্টেন্স কি ইন্দাস, এই যে সিভিলাইজেশনটা মানে হরপ্পান সিভিলাইজেশনটাকে যে আমরা ডিসকভার করলাম, হরপ্পান সিভিলাইজেশন ডিসকভার, এটার ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্সটা হচ্ছে এটাই, এই সিভিলাইজেশনটা আবিষ্কার হওয়ার আগে অর্থাৎ বিফোর ডিসকভারি এনিশিয়ান ইন্ডিয়া মানে প্রাচীন ইতিহাসের ক্ষেত্রে, এনিশিয়ান ইন্ডিয়ার ক্ষেত্রে বিশ্বাস করা হতো যে আরিয়ানসরা যখন আমাদের দেশে এসেছিল সেখান থেকেই আমাদের এনিশিয়ান ইন্ডিয়া শুরু হয়েছে। এনিশিয়ান ইন্ডিয়ার যে হিস্ট্রিটা সেখান থেকে শুরু হয়েছে। কিন্তু এই সিভিলাইজেশনটা আবিষ্কার হওয়ার পর, আফটার দ্য ডিসকভারি দ্য হরপ্পান সিভিলাইজেশন, পুরা ম্যাটারটা গেল ঘুরে। কি ম্যাটারটা ঘুরে গেল? দেখো, দ্য বিলিভ হিস্ট্রি অফ ইন্ডিয়া বিগেন উইথ দ্য অ্যাডভেন্ট অফ আরিয়ান্স, মানে এই সিভিলাইজেশন আবিষ্কার হওয়ার আগে মনে করা হয়তো আরিয়ান্সরা যখন আমাদের দেশে এসেছে সেখান থেকেই এনিশিয়ান ইন্ডিয়ার হিস্ট্রি শুরু হয়েছে। কিন্তু এই সিভিলাইজেশন হরপ্পান সিভিলাইজেশনটা আবিষ্কার হবে 1921 থেকে, পুরো হিস্ট্রি ঘুরে গেল। কি ঘুরে গেল? ডিসকভারি অফ দিস সিভিলাইজেশন ফেসড ব্যাক হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যাট লিস্ট 1000 ইয়ার। তখন কি হলো? আরো 1000 বছর 1000 ইয়ার পিছনে চলে গেল আরিয়ান্সদের পিছনে। আমরা আগে কি মনে করতাম, যখন আরিয়ান্সরা আমাদের দেশে এসেছিল বা অ্যাডভেন্ট অফ আরিয়ান্স, তখন থেকে আমাদের দেশের হয়তো এনিশিয়ান ইন্ডিয়া শুরু হয়েছে। কিন্তু এই সিভিলাইজেশন আবিষ্কার হওয়ার পর আমরা আরো 1000 বছর 1000 ইয়ার আমরা আরো ব্যাকে চলে গেলাম। ব্যাকে গিয়ে কি বললাম না, আমাদের সিভিলাইজেশন আরো পুরনো, আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে আমাদের যে সিভিলাইজেশনটা এটা আরো পুরনো। ওই জন্য বলছে 1000 ইয়ার, ইন্ডিয়ার লিস্ট 1000 ইয়ার। কাদের সাথে নিয়ে গিয়ে আমাদের দাঁড় করা হলো? মেসোপটেমিয়ান সিভিলাইজেশন বা ইজিপ্টিয়ান সিভিলাইজেশন নিয়ে দাঁড় করা হলো। আরিয়ানসরা তো অনেক পরে এসেছে, আরিয়ানসরা হচ্ছে 1500 বিসি। ঠিক আছে, আর ইন্দাস ভ্যালি আর প্রত্যেকটা ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন শুরু হয়েছে 2500 বিসি, তো অনেক আগে শুরু হয়েছে। তো তখন আমরা নিজেদেরকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট রিলেট করতে পারলাম যে আমাদের যে সিভিলাইজেশনটা সেটা অ্যাডভেন্ট অফ আরিয়ান্সদের আগেও থেকে শুরু হয়েছে। সেটা হচ্ছে মেসোপটেমিয়ান সিভিলাইজেশন ইজিপ্টিয়ান সিভিলাইজেশনের সমকক্ষ আমরা, অর্থাৎ মেসোপটেমিয়ান সিভিলাইজেশন বা ইজিপ্টিয়ান সিভিলাইজেশন যখন চলছিল তখন থেকেই তখনও ভারতে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনও চলছিল। অর্থাৎ আমরা মেসোপটেমিয়ান এবং ইন্দাস ভ্যালি ইজিপ্টিয়ান সিভিলাইজেশনের সমগামী হয়ে গেল। এবার দেখো হোয়াট ইজ দ্য কালচার। এবার কালচার কি? আমরা অনেক সময় আমরা টিভিতে শুনি, নিউজ পেপারে শুনি বা নিউজে শুনি বা ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার যেখানেই দেখি না কেন কালচার কথাটা আছে। হোয়াট ইজ দ্য কালচার? কালচারে কি তোমাদের বই বলা আছে? এ গ্রুপ অফ অবজেক্ট ডিস্টিংটিভ ইন স্টাইল দ্যাট আর ইউজুয়ালি found together within a
স্পেসিফিক জিওগ্রাফিক্যাল অ্যান্ড পিরিয়ড অফ টাইম এরিয়া। তার মানে কি, এ গ্রুপ অফ অবজেক্ট, অনেকগুলো অবজেক্ট গ্রুপ, মানে অনেকগুলো অবজেক্ট পাওয়া যাচ্ছে, এই গ্রুপ অফ অবজেক্ট ডিস্টিংক্টিভ ইন স্টাইল, মানে একটা নির্দিষ্ট স্টাইল আছে। ঠিক আছে, ধরো যারা হিন্দু, হিন্দুদের যেসব জিনিসপত্রগুলো পাওয়া যাবে, কি কি পাওয়া যাবে, ঘন্টা, শঙ্খ, ঠাকুরের বাসনপত্র, পূজার যেই সরঞ্জামগুলো পাওয়া যাচ্ছে, হ্যাঁ, ওং লেখা, স্বস্তিক চিহ্ন দেওয়া, এরকম স্বস্তিক চিহ্ন থাকে না, এরকম স্বস্তিক চিহ্ন দেওয়া, ভুলে গেল, স্বস্তিক চিহ্নটা এই যে এরকম হয়, স্বস্তিক চিহ্ন দেওয়া বা যে ওম লেখা, এগুলো কি একটা নির্দিষ্ট স্টাইল পাওয়া যাচ্ছে। তো ওই জন্য বলছে এ গ্রুপ অফ অবজেক্ট ডিস্টিংক্টিভ ইন স্টাইল, একটা নির্দিষ্ট স্টাইল পাওয়া যাচ্ছে তার, দ্যাট আর ইউজুয়ালি ফাউন্ড টুগেদার উইথ এ স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়া, কিন্তু একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে পাওয়া যাচ্ছে, অর্থাৎ তার একটা নির্দিষ্ট স্টাইল থাকবে, আর সেই জিনিসগুলো পাওয়া যাচ্ছে একটা নির্দিষ্ট জায়গার থেকে পাওয়া যাচ্ছে, কোনো একদম র্যান্ডমলি নয় যে এখানে কিছু পাওয়া গেলো, ওখানে কিছু পাওয়া গেলো, এরকম না। একটা নির্দিষ্ট জায়গা থেকে পাওয়া যাচ্ছে। স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়া এন্ড পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট পিরিয়ডেরও সংকেত দিচ্ছে। ঠিক আছে না, সেই যে সেটাকে বলা হয় কালচার। ওই জন্য বলছে এ গ্রুপ অফ অবজেক্ট ডিস্টিংক্টিং ইন এ স্টাইল দ্যাটস আর ইউজুয়ালি ফাউন্ড টুগেদার উইথিন এ স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়া আর পিরিয়ড অফ টাইম, সেটাকে বলা হচ্ছে কালচার। হোয়াট ইজ দ্য কালচার? ঠিক আছে, এখন আমরা দেখব যে সোর্সেস কি, যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পান সিভিলাইজেশন যে তৈরি হলো, কিভাবে আমরা হরপ্পান সিভিলাইজেশনকে ডিসকভারি করলাম, বা কি করে এই যে এক্সাভাকশন করলাম, কি করে এক একটা ক্রোনোলজিকে মিলিয়ে মিলিয়ে আমরা তৈরি করলাম, সেটা সম্পর্কে আমরা দেখব যে সোর্সেস অফ দ্য হরপ্পান সিভিলাইজেশন। আমরা এই যে হরপ্পান সিভিলাইজেশন তৈরি এক্সামিট করা হলো, এখানে কোন কোন সোর্স, মানে কোন কোন উপাদানগুলো পাওয়া গিয়েছে, যেসব উপাদানগুলোকে দেখে যে আমরা এটাকে মনে করলাম যে দিস ইজ দ্য হরপ্পান সিভিলাইজেশন বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, মানে একটা সিভিলাইজেশন নাম দিল। সোর্সেস, দ্য এন্টায়ারলি আর্কিওলজিক্যাল সোর্সেস। হরপ্পান সিভিলাইজেশনে যেসব সোর্সেস গুলো পাওয়া গেছে, তার মধ্যে সম্পূর্ণটা আর্কিওলজিক্যাল সোর্সেস পাওয়া গেছে। আর্কিওলজিক্যাল সোর্সেস মানে যেসব সোর্সেস গুলো বিল্ডিংস, তার মানে আর্কিওলজিক্যাল সোর্সের মধ্যে কি কি পড়তেছে, বিল্ডিংস, পটারি, স্ক্রিপচার, সিলস এন্ড সিমেন্ট্রিজ। বিল্ডিংস মানে হরপ্পা সভ্যতার সিভিলাইজেশনের মানুষরা কেমন বাড়ি ঘরে থাকতো, কেমন তারা প্রাসাদ প্যালেস বানিয়েছিল, সেই সব যেসব সোর্সেস গুলো পাওয়া গিয়েছে। পটারি, তারা কি কি মাটি জিনিস তৈরি করতো, মাটি জিনিসের পাত্র ছাত্র যে জিনিসগুলো পাওয়া গেছে সেগুলো হচ্ছে পটারি। স্কুপচার মানে তাদের যে বিল্ডিং এর স্টাইল গুলো ছিল, এটা কেমন ছিল স্টাইল গুলো, সেটা স্কুপচার। সিলস মানে ছোট ছোট কয়েনের মতো পাওয়া গিয়েছিল হরপ্পা সিভিলাইজেশনে। দেখবে দুদিন আগে, মানে কয়েক বছর আগে একটা সিনেমা বেরিয়েছিল মহেঞ্জোদারো, যেখানে ঋত্বিক রোশন অভিনয় করেছিল মহেঞ্জোদারো। সেটা হচ্ছে হরপ্পা সিভিলাইজেশনের উপর ডিপেন্ড করে, মানে হরপ্পা সিভিলাইজেশন বেস করে সেই সিনেমাটা তৈরি হয়েছে। সেখানে একটা সিল দেখিয়েছিল, ওরকম সিল পাওয়া গেছিল। সিল মানে এক সিংহ গন্ডার, এরকম টাইপের অনেক সিল পাওয়া গিয়েছিল। সেই সিল, তাছাড়া সিমেন্টিস কি কেমন ভাবে সিমেন্টিস ইউজ করতো, এগুলো হচ্ছে সব আর্কিওলজিক্যাল সোর্সেস পাওয়া গেছে। কিন্তু নো রিটেন রেকর্ড, কোনো রিটেন রেকর্ড পাওয়া যায়নি, অর্থাৎ কোনো লিখিত উপাদান, অর্থাৎ কোনো লিখিত বই বা লিখিত কোনো দস্তাবেজ, লিখিত কোনো জায়গার উপর কোনো লেখা, সেটা কিন্তু কোনো পাওয়া যায়নি, রিটেন কোনো রেকর্ড পাওয়া যায়নি। কিন্তু কিছু কিছু সিলে কিছু লেখা পাওয়া গিয়েছিল, মানে কিছু স্ক্রিপ্ট পাওয়া গেছিল, কিন্তু সেই স্ক্রিপ্ট গুলো আজও পড়া যায়নি, বা সেই স্ক্রিপ্ট গুলোকে আজও আমরা পড়ে উঠতে পারিনি। ঠিক আছে, কোনো রিটেন রেকর্ড পাওয়া যায়নি, কিন্তু কিছু কিছু যে সিল গুলো ছিল না, কিছু কিছু যখন সিল গুলো পাওয়া গিয়েছে, সেই সিল গুলোর মধ্যে কিছু কিছু স্ক্রিপ্ট ছিল, এরকম কিছু স্ক্রিপ্ট লেখা ছিল, কিন্তু সেই স্ক্রিপ্ট গুলোকে আজও কোনো আর্কিওলজিস্ট সেই স্ক্রিপ্ট গুলোকে পড়ে উঠতে পারেনি, বা কোনো সায়েন্টিস্ট সেই স্ক্রিপ্ট গুলোকে পড়ে উঠতে পারেনি। ওই জন্য বলে দিয়েছে, দেখো, সিলস ডিসকভার্ড ফিউ লেটার্স, স্ক্রিপ্ট নট ডিসিভার্ড, মানে সেই সিল গুলোকে আজও অব্দি, মানে সেই স্ক্রিপ্ট গুলোকে আজও পড়া যায়নি। ঠিক আছে, ওই জন্য আমরা জানি না ওটা কি লেখা আছে। এবার দেখো সোর্সেস এর মধ্যে কি কি পড়ে, অনেক কিছু পড়ে। তার মধ্যে একটা হচ্ছে দ্য গ্রেট বা, মানে স্নানাগার, বিশাল বড় স্নানাগার, বলতে পারো সুইমিং পুল। ঠিক আছে, দ্বিতীয় সিটাডেল, সিটাডেল পাওয়া যায়। সিটাডেল মানে একটা উঁচু জায়গাকে বলা হয়তো সিটাডেল। সিটাডেল, সিলস পাওয়া গেছে, যেটা এখনই তোমরা বললাম, সিলস পাওয়া গিয়েছে। বিয়ার্ডম্যান মানে দাড়িওয়ালা একটা মানুষের পাথরের মূর্তি, মানে বিয়ার্ডম্যান, দেখবা তোমাদের বইয়ের মধ্যে সেই ছবিটা আছে, দা স্টোন বিয়ার্ডম্যান, দেখবে চাপ দাড়িওয়ালা, বা পাশ দিয়ে একটি শাল গায়ে দিয়ে আছে, সেরকম একটা বিয়ার্ডম্যানের মূর্তি পাওয়া গিয়েছে, স্টোন পাওয়া গেছে। ডান্সিং গার্ল, দেখবে এরকম করে একটা মেয়ে আছে দাঁড়িয়ে, এরকম উঠে গেছে, ডান্সিং গার্লস। ঠিক আছে, ব্রোঞ্জের এটা, সেই ডান্সিং গার্লস এর একটা আর্কিওলজি পাওয়া গিয়েছে। ডকিয়ার্ড পাওয়া গিয়েছে, তারপরে স্ক্রিপ্ট পাওয়া গিয়েছে।
ডকইয়ার্ড মানে যেখানে জাহাজ দাঁড়ায়, মানে শিপ যেখানে দাঁড়ায় সেই জায়গাটা বলে ডকইয়ার্ড। সেই ডকইয়ার্ড পাওয়া গেছে, স্ক্রিপ্ট পাওয়া গেছে। তাহলে আমরা প্রথমে এই দ্য গ্রেট বাথ সম্পর্কে একটু দেখি। দ্য গ্রেট বাথ কি? দ্য গ্রেট বাথ মানে বলতে পারো সুইমিং পুল, ঠিক আছে না? গ্রেট বাথ মানে কি? সেখানে অনেকে মানে বিশাল বড় একটা স্নানাগার যেখানে সবাই স্নান করে, বিশাল বড় পুকুর টাইপের বা সুইমিং পুল টাইপের। দ্য লার্জেস্ট পাবলিক বিল্ডিং অ্যাট মহেঞ্জোদারো। তাহলে গ্রেট বারটা কোথায় পাওয়া গেল? মহেঞ্জোদারোতে পাওয়া গেল। সেটার জন্য মাথায় থাকে, হরপ্পাতে পাওয়া যায়নি কিন্তু, হরপ্পা কিন্তু একটা সাইটের নাম, এবং মহেঞ্জোদারো অ্যানাদার সাইট, ঠিক আছে? এই হরপ্পান সাইট, এই হরপ্পান সিভিলাইজেশনের একটা সাইট হচ্ছে হরপ্পান সাইট, আরেকটা সাইটের নাম হচ্ছে মহেঞ্জোদারো সাইট। দুটোই খুব প্রমিনেন্ট সাইট, এই দুইটাই হরপ্পা আর মহেঞ্জোদারো দুটোই খুব প্রমিনেন্ট সাইট। তা এই গ্রেট বাথ যেটা পাওয়া গেছে সেই সাইটটা হচ্ছে মহেঞ্জোদারো, অর্থাৎ মহেঞ্জোদারোতে গ্রেট বাথ অর্থাৎ বৃহৎ স্নানাগার পাওয়া গিয়েছিল। রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক, এই ট্যাঙ্কটা কেমন ছিল? রেক্ট্যাঙ্গুলার শেপের ট্যাঙ্কটা ছিল। এই যে গ্রেট বাথ যে শেপটা ছিল, রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক। কোর্টইয়ার্ড সারাউন্ডেড বাই দা করিডর ফোর সাইড। কোর্টইয়ার্ড মানে চারপাশ দিয়ে না, কোর্টইয়ার্ড মানে দেওয়ালের মতো করে দেওয়া ছিল। যেমন একটা সুইমিং পুলে কি থাকে, একটা সুইমিং পুলে শুধু ফ্লোরটা থাকে না, চারপাশ দিয়ে দেওয়ালের মতো করে দেয়, পাকা করে দেওয়া থাকে, তাই না? ঠিক সেরকমই যে এই যে কোর্টইয়ার্ডটা মানে এই যে রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্কটা ছিল তার চারপাশ দিয়ে পাকা করা ছিল, অর্থাৎ জল যাতে শুকিয়ে না যেতে পারে বা আশেপাশে মাটিগুলোকে যেন কাদা করে নিতে না পারে, মানে এক কথা সুইমিং পুল চারপাশটাও পাকা ছিল, নিচটা পাকা না, চারপাশটাও পাকা ছিল। ওই জন্য বলছে কোর্টইয়ার্ড সারাউন্ডেড বাই করিডোর অর অল ফোর সাইড, চারপাশেই পাকা, এবং টু ফ্লাইটস স্টেপ নর্থ অ্যান্ড সাউথ। উত্তর দিক থেকে একটা সিঁড়ি ছিল, দক্ষিণ দিক থেকে একটা সিঁড়ি, যেমন সুইমিং পুলে থাকে না সিঁড়ি দিয়ে নামে এইভাবে এইভাবে, তেমনই এই দ্য গ্রেট বাথেও উত্তর দিক থেকে একটা সিঁড়ি ছিল, দক্ষিণ দিক থেকে একটা সিঁড়ি ছিল। অর্থাৎ এই সুইমিং পুলের মধ্যে নামতে গেলে এখান থেকেও সিঁড়ি এইভাবে নামতে পারবো, আবার এইভাবে সিঁড়ি আছে এখান থেকেও আমরা নামতে পারবো। উত্তর দিক থেকে একটা সিঁড়ি এবং দক্ষিণ দিক থেকে একটা সিঁড়ি ছিল। ওই জন্য বলছে দ্য টু ফ্লাইট স্টেপস নর্থ অ্যান্ড সাউথ। এবার যে গ্রেট বারটা তৈরি হলো কি দিয়ে তৈরি হয়েছে? দ্য কনস্ট্রাকশন ব্রান্ড ব্রিক্স মানে পোড়া ইট, যেমন এখন বর্তমান সময় আমরা ইট ব্যবহার করি না, এই ইটগুলো তো পোড়া ইট, তাই না? এটা তো চুল্লিতে পোড়ানো হয়, মাটি থাকে ওটাকে সাঁচে রাখা হয়, তারপরে ওটাকে গরম হিটে চুল্লিতে পোড়ানো হয়, তারপরে এটি ইট হিসেবে হয়েছে। তখনও ব্রান মানে পোড়া ইট ব্যবহার করতো। এছাড়া মোটার লাইন, ওটাকে ধীরে ধীরে একটা ইট কিভাবে সাজায়, একটা বাড়িতে যখন আমরা বিল্ডিং তৈরি করি একটা কর্মচারীদের একটা ইটের পর একটা ইট, একটা ইটের পর একটা ইট, তারপর একটা ইটের পর এরকম করে সাজিয়ে দেয় না, সে মোটার লাইন মানে ক্রোনোলজিক্যালি লাইন করে দিত, মোটার লাইন। অ্যান্ড বিটুমিন অ্যান্ড জিপসাম। এই বিটুমিন জিপসামটা কি? আগেকার দিনে তো সিমেন্ট তৈরি হয়নি, সিমেন্ট না তৈরি হলে তাহলে অত বড় বড় বিল্ডিং কিভাবে তৈরি হবে? মানে একটা ইটের সঙ্গে একটা ইট কি দিয়ে জোড়া লাগবে? সেটা হচ্ছে বিটুমিন আর জিপসাম দিয়ে জোড়া লাগানো হবে, ঠিক আছে? আগেকার দিনে যখন সিমেন্ট আবিষ্কার হয়নি তৎকালীন সময়, এখন তো সিমেন্ট আবিষ্কার হয়েছে, এখন সিমেন্ট আধুনিক ভাবে আমরা তৈরি করি, তৎকালীন সময় মানে ওই সময়টা বিটুমিন ও জিপসাম দিয়ে আমরা এইসব জিনিসগুলোকে তৈরি করতাম, ঠিক আছে? তাহলে বুঝতে পারলাম বার্ন ব্রিক কি দিয়ে কনস্ট্রাকশন হয়েছে বিল্ডিংটা, বার্ন ব্রিক্স, মোটার লাইন, বিটুমিন এন্ড জিপসাম দিয়ে এগুলোকে তৈরি হয়েছে। এখন আমরা দেখব যে এই যে ফিচার্স গুলো কি কি ছিল এটার মধ্যে, কি করে এই দ্য গ্রেট বাথে কি করে জলগুলো আসতো। দেখো তৎকালীন মানে সেই সময় কেমন টেকনোলজি ছিল দেখো। দ্য ওয়াটার ফর বাথ ওয়াজ প্রোভাইডেড ওয়েল অ্যাডজাস্টেড রুম, মানে এই যে জলটা আসতো না গ্রেট বাথে, যে জলটা আসতো ওটা কোথা থেকে আসতো? পাশে একটা রুম ছিল, সেই রুমের থেকে, অর্থাৎ কুয়া ছিল, রুম ঠিক না, ঠিক কুয়া ছিল, পাশে একটা কুয়ো ছিল, সেই কুয়োর থেকে সেই জলটা এখানে আসতো। দেখো কত উন্নত টেকনোলজি। তৎকালীন সময় না মোটর ছিল না ইলেকট্রিসিটি ছিল, তবু সেই একটা কুয়ার থেকে একটি গ্রেট বাথ তৈরি করে দিল, একটা সুইমিং পুল তৈরি করে দিল, সেই কুয়ার থেকে জলটা এখানে আসতো। তারপরে কি হচ্ছে? সারাউন্ডিং দা বাথ পোর্টিকস অ্যান্ড সেটস অফ রুমস। এই বাথের চারপাশে, এই বাথ মানে এই বাথের চারপাশে অনেক বারান্দা ছিল এবং বারান্দার ওখানে অনেক ঘর ছিল, তাই না? যেমন সুইমিং পুলের আশেপাশে অনেক ঘর থাকে, চেঞ্জিং রুম হতো জামা কাপড় চেঞ্জ করার জন্য, ওই তো ওগুলাও হতো ঠিক তাই কোনো কারণেই ছিল। আশেপাশে যে রুম গুলো ছিল বা বারান্দা গুলো ছিল, পোর্টিকোস বা বারান্দা এবং রুমস গুলো ছিল, সেগুলো হচ্ছে চেঞ্জিং রুম ছিল, অর্থাৎ ওই বাথের মধ্যে যারা চান করবে, অর্থাৎ ওই সুইমিং পুলে যারা চান করবে তাদের জামা কাপড় পাল্টানোর জন্য হয়তো আশেপাশে বাথের চারপাশে যে রুম গুলো তৈরি করা হয়েছিল তার জন্য, স্কলাররা মনে করছে। এরপরে কি বলছে দেখো, স্টেয়ারওয়ে হুইচ লিড টু দ্য আপার স্টোরি, মানে একটি সিঁড়ি ছিল যেই সিঁড়ি দিয়ে আমরা আরো উপরে যেতে পারতাম বাথরুমটার উপরে।
আমি সেটা বললাম না, বাথের মধ্যে অনেক সিঁড়ি ছিল, সেই সিঁড়ি দিয়ে আমরা ওই ঘরগুলোর উপরে যেতে পারতাম। ঠিক আছে, স্টেয়ারওয়ে হুইচ লিড টু দ্য আপার স্টোরি। এবার দেখো কিছু কিছু স্কলার্স এই বাথটাকে কি হিসেবে দেখেছে, কিছু কিছু স্কলার ভেবেছে এটা যে প্রেস্টিউড বাথ, মানে খুবই পবিত্র একটা কোনো প্রেস্টিউড, মানে খুব স্ট্যাটাস প্রেস্টেজ, মানে এখানে স্নান টান করলে খুব মানে নিজেকে খুব বড় মনে হবে, প্রেস্টিজ আমার বৃদ্ধি হচ্ছে, প্রেস্টিউজ। আবার কিছু কিছু স্কলার ভেবেছে দ্য চেঞ্জিং ক্লথ, এই ঘরগুলো কিসের জন্য করা হয়েছে, ক্লথ চেঞ্জিং এর জন্য করা হয়েছে, মানে ঠিকই স্বাভাবিক, আশেপাশে একটা বাঁধ থাকবে, তার আশেপাশে যদি ছোট ছোট ঘর থাকে তাহলে কি মনে করা হবে, জামা কাপড় চেঞ্জ করার জন্য। আর বাকি কিছু কিছু চলছে রিচুয়াল বাথ, কিছু কিছু বলছে স্কলার বলছে রিচুয়ালস বাথ মানে কোনো পবিত্র কোনো রিচুয়ালস, মানে কোনো মানে রিচুয়ালসিজমের জন্য এটা করা, এই বাথ, এই বাথটাকে ব্যবহার করা হয়েছে, হয়তো কোনো স্নান করা, কোনো পূজা অর্চনা করার জন্য বা কোনো পবিত্র কাজ করার জন্য এই বাথটাকে ইউজ করা হতো। মানে তিনজনের তিনটা ভিউ দেখলাম, একটা হচ্ছে প্রেস্টিউড, চেঞ্জিং ক্লথ এন্ড রিচুয়াল বাথ। ঠিক আছে, এইবার দেখবো আমরা এই যে দ্য গ্রেট বাথ, দ্য গ্রেট বাথ ইম্পর্টেন্সটা কি, এই গ্রেট বাথ পড়ে মানে এই গ্রেট বাথটা মানে ডিসকভারি হবে এক্সাইটেড হয়ে আমরা কি বুঝতে পারলাম এটার থেকে। ঠিক আছে, ইম্পর্টেন্স, গ্রেট বাথের ইম্পর্টেন্স গুলো কি কি দেখি। আর্ট অফ বিল্ডিং হ্যাড রিচ এ হাই ডিগ্রি অফ পারফেকশন অ্যাট দ্যাট টাইম। তার মানে এই বিল্ডিং গুলোকে এত সুন্দর করে বা এত ভাবে মানে সাইন্টিফিক্যালি ভাবে তৈরি করা হয়েছে যে ওই সময় এটা হচ্ছে একটা মানে একদম বিশাল বড় আমাদের সামনে একটা উদাহরণ রেখেছে বা এক্সাম্পল রেখেছে। ওই জন্য বলছে আর্ট অফ বিল্ডিং হ্যাড রিচ এ হাই ডিগ্রি। ঠিক আছে, এই লাইনটা ভালো করে দেখো, আর্ট অফ বিল্ডিং রিচ এ প্রচন্ড একটা হাই ডিগ্রি, মানে বিশাল বড় ব্যাপার। মানে ওই সময় অত তো তখন না সিভিল ইঞ্জিনিয়ারিং ছিল না কোনো ইঞ্জিনিয়ারিং ছিল না, তখন সায়েন্স অত ডেভেলপ করেছে এখনকার মতো, কিন্তু সেই সময় তখনকার দিনে মানুষরা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মানুষরা এত সুন্দর বিল্ডিং কিভাবে বানালো গ্রেট বাথের ক্ষেত্রে, সেটাই মানুষ অবাক। সেটাই বলছে দ্যাট হাই ডিগ্রি অফ পারফেকশন, এত পারফেকশন অফ দ্যাট টাইম, ওই সময়। তারপরে কি বলছে, দেয়ার মাইট হ্যাভ এক্সিস্টেড এ রুলিং ক্লাস। রুলিং ক্লাস মানে হয়তো সেই সময় একটা কোনো রুলিং ক্লাস মানে শাসক শ্রেণী এক্সিস্ট করতো, মানে শাসক শ্রেণীর অবস্থান ছিল মানে ওই সময়। ওই জন্য বলছে দেয়ার মাইট হ্যাভ এক্সিস্টেড দ্য রুলিং ক্লাস, মানে শাসক শ্রেণী হয় না যেমন আজকে আমাদের প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার বা মন্ত্রী, নেতা, এমএলএ, এরা এরা কি হয়, শাসক শ্রেণী। তো হয়তো মানে আর্কিওলজিস্টরা ভেবেছে ওই সময় হয়তো কোনো এরকম কোনো রুলিং ক্লাস ছিল। কারণ রুলিং ক্লাস মানে এটা কি, আমরা সবাই জানি যে রুলিং ক্লাস মানে ওরা রাজা মহারাজা হবে, তারা বিশাল বড় প্যালেস বা রাজবাড়িতে থাকবে, বিশাল বিশাল হাই ফাই ব্যাপার। তাই ওই বিল্ডিং গুলো যেমন পাওয়া গেছে হরপ্পা সিভিলাইজেশনে, সেগুলো ঠিক এরকমই ইন্ডিকেট করে যে ওরকম হয়তো সেই সময় কোনো রুলিং ক্লাস ছিল দ্যাট কুড মোবিলাইজ লেবার, যারা অনেকগুলো লেবারকে একসাথে সেই কাজটা করেছে, তাই না? যে আজকে যে গ্রেট বাথ পাওয়া গিয়েছে ওটা নিশ্চয়ই কোনো একা একটা ব্যক্তি তৈরি করতে পারেনি, এটা অনেক লেবারের প্রয়োজন, অনেক শ্রমিকের প্রয়োজন পড়েছে, সবাই মিলে একসঙ্গে ওই কাজটা করেছে। কালেক্ট দ্য ট্যাক্সেস, তাই না? ওই গ্রেট বাথটা তৈরি করতে তো টাকারও প্রয়োজন, ট্যাক্স কোথা থেকে হয়েছে, সেখানকার যে জনগণ তৎকালীন সময় হরপ্পান সিভিলাইজেশনের যে সাধারণ মানুষ তাদের থেকে ট্যাক্স কালেক্ট করেছে, and build such a huge structure for the public। ঠিক আছে, এবং সাধারণ মানুষের জন্য বিশাল বড় একটা স্ট্রাকচার তৈরি করেছে। এরপরে কি বলছে, দেখছে পোর্ট্রেট এফিশিয়েন্ট প্ল্যানিং, তাই না? একটা দারুণ প্ল্যানিং তৈরি করেছে, মানে এত বড় একটা গ্রেট বাথ তৈরি করা বিনা প্ল্যানিং এ তো সম্ভব না। efficient planning in the structural features of the relating to the water supply and sewage disposal। ঠিক আছে, ওয়াটার সাপ্লাই মানে আমি তোমাদের বললাম যে ওয়াটার কোথা থেকে আসতো, পাশে একটি কুয়া ছিল, সেই কুয়ার থেকে সেই জল সেই গ্রেট বাথে আসতো। তার মানে ওয়াটার সাপ্লাইও আসতো এবং সিওয়েজ ডিপোজাল এবং জলকে বের করে দেওয়ারও একটা পদ্ধতি ছিল। যেমন বর্তমান সময় সুইমিং পুলে কি হয়, জল বের করে দেওয়ার একটা যেমন পদ্ধতি আছে, কিন্তু জলকে আবার নিয়ে আসারও তেমন একটা পদ্ধতি আছে। কিন্তু এখন তো ইলেকট্রনিক ইলেকট্রনিক মোটরের মাধ্যমে আসবে ইলেকট্রিক্যালি, কিন্তু তখন সময় তো না ইলেকট্রিক মোটর ছিল না কারেন্টের বিদ্যুৎ ছিল। তো তখন কি করে আসতো, সেই টাইমেও দেখো সেই টাইমেও সিওয়েজ ডিপোজাল ছিল, অর্থাৎ নষ্ট জলটাকে বা পুরনো জলটাকে বের করে দেওয়া আবার নতুন জলকে নিয়ে আসা, তার মানে ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিওয়েজ ডিপোজাল। এরপরে দেখো মোস্ট অফ স্কলার্স দ্য গ্রেট বাথ মাইট হ্যাভ বিন ইউজড ফর রিলিজিয়াস পারপাসেস।
বেশিরভাগ স্কলাররা মনে করছে হয়তো এই গ্রেট বারটাকে কোনো রিলিজিয়াস পারপাস ইউজ করছে। যেমন হিন্দু ধর্মের মধ্যে আমরা নর্মালি দেখি যে আমরা কোনো পূজা অর্চনা করার আগে বা কোনো ভালো পবিত্র কাজ করার আগে আমরা কি করি, স্নান করে নিই, তাই না? নদীতে হোক, পুকুরে হোক, বা বাড়িতে থাকলে বাড়িতে স্নান করে নিই। কারণ চান করাটা হিন্দু ধর্মের ক্ষেত্রে বা আমাদের সনাতনী ধর্মদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, পবিত্র করা, বাহ্যিকভাবে আমাদেরকে পবিত্র করা। তেমনি বেশিরভাগ স্কলার মনে করেছে যে গ্রেট বারটাকে যে ব্যবহার করা হতো, ওইটাকে হয়তো রিলিজিয়াস পারপাসের ক্ষেত্রে ব্যবহার করা হতো, অর্থাৎ কোনো ধর্মীয় কারণে, ধার্মিক কারণে এই কাজ, মানে গ্রেট বারটাকে ব্যবহার করা হতো। এছাড়া দেখো এই লট অফ প্ল্যানিং, স্বাভাবিক অনেক প্ল্যানিং এর প্রয়োজন একটা বড় একটা বাঁধ তৈরি করা, স্নানাগার তৈরি করা। এই লট অফ প্ল্যানিং মাস্ট হ্যাভ বিন মেড, অবশ্যই লট অফ প্ল্যানিং মাস্ট হ্যাভ বিন মেড। এত বড় একটা গ্রেট বাঁধ তৈরি করতে অবশ্যই লট অফ প্ল্যানিং এর প্রয়োজন, অনেক। ইউজ বার্ন ব্রিক্স, বার্ন ব্রিক্স মানে পোড়া ইট দিয়ে তৈরি হইতো, সেটা সানড্রাইডও হতে পারে, বেকডও হতে পারে। সানড্রাইড মানে হয়তো, সানড্রাইড কথাটা অর্থ হচ্ছে মাটির শ্বাসটাকে তৈরি করে রোদে শুকালাম, সেটা হচ্ছে সানড্রাইড ব্রিক। আর মাটির শ্বাসটাকে তৈরি করে কোনো আগুনের চুল্লির মধ্যে ঢুকিয়ে দিলাম, সেটা হচ্ছে বেকড ব্রিক। ওই জন্য বলেছে যে ইউজ বার্ন ব্রিক, সেটা সানড্রাইড হতে পারে, সেটা বেকড হতে পারে। হ্যাঁ, স্ট্যান্ডার্ডাইজ সাইজ। আর ইট গুলো যে ছিল তার একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড সাইজ ছিল। এখন বর্তমান সময় আমরা যে ব্রিক ব্যবহার করি, অর্থাৎ ইট গুলো ব্যবহার করি, সেগুলো কিন্তু নির্দিষ্ট স্ট্যান্ডার্ড আছে। এমন না যে একটা বড়, একটা ছোট, একটা বিশাল, একটা একদম ক্ষুদ্র, এরকম না। প্রত্যেকটা একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড সাইজ আছে। সেই সময়ও, অর্থাৎ হরপ্পান সিভিলাইজেশনের সময় যে ব্রিক গুলো ওরা ব্যবহার করেছে দা গ্রেট বা তৈরি করার সময়, মেড করার সময়, তো তখনও একটা স্ট্যান্ডার্ড সাইজের ব্রিক ওরা ব্যবহার করেছিল। ঠিক আছে? তাহলে আজকে আমরা যেখানে দেখলাম যে গ্রেট বাথ সম্পর্কে আমরা দেখলাম, এরপরের দিন আরেকটা সোর্সের সম্পর্কে আমি আলোচনা করব। তাহলে আজকে যে আমার যে ভিডিওটা, আজকে এইটুকুই থাকবে। এরপরে যে ভিডিওটা আসবে, এরপরে যে সোর্সটাকে নিয়ে সেটাকে নিয়ে আলোচনা করবো, সম্ভবত সিটাডেল আছে। ঠিক আছে? তাহলে নমস্কার, আজকের জন্য এটুকুই।